কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা সি এর একের দেখো এ নাম্বার ম্যাথটা। তো এখানে দুইটা বিন্দু দিছে আর একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, তার মানে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের শীর্ষদ্বয়। এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষদ্বয় হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেম কি ছিল? তো ক্ষেত্রফল হাফ গুণন, আচ্ছা মানে এটা হচ্ছে মডুলাস। কি করতে হবে, যেই তিনটা বিন্দু আছে বিন্দু তিনটাকে আমাদের সোজা এই বরাবর সাজাতে হবে। যেমন প্রথম বিন্দুটা হচ্ছে 3,5, তাহলে 3, 5, এরপরে হচ্ছে 3, 8, এরপরে হচ্ছে 0, 0, তারপর হলো 1, 1, 1। তো এই নির্ণায়কটার যে মানটা আসবে এটার পজিটিভ মানটাই হচ্ছে ক্ষেত্রফল। এখানে এইটুকু ধনাত্মক মান নিতে হবে। তাহলে দেখো এখন যেটা করব আমরা, এখানে তুমি কোন লাইন বরাবর বিস্তৃতি করে দিবা, এই যে এই সারি বরাবর বিস্তৃতি করে দিবা, তাহলে একদম সহজ হবে। তাহলে যদি আমি করি হাফ ইন্টু এই 0, 0 তো না লাগতেছে না, শুধু এই 1 নিলেই হবে। যখন 1 নেব তখন আমাদের কি হবে, এই দুইটা গুণ মাইনাস এটা, তার মানে 3 আসতে হচ্ছে 24 মাইনাস 3, 5, 15। ওকে, মডুলাস। তাহলে হাফ ইন্টু এখানে কত থাকবে, 24 থেকে 15 বাদ দিলে থাকবে 9, আর এটা যদি হাফ করি তার মানে 4.2, 4.5 বা এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক, বর্গ একক, এটাই অ্যান্সার। পরবর্তী ম্যাথ দেখো, এই ম্যাথটার ভিতরে একটু শেখার জিনিস আছে। এবিসি ত্রিভুজের মধ্যমাগুলির, এবিসি ত্রিভুজ আছে তার মধ্যমাগুলির মধ্যবিন্দু দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সরি 1 মিনিট, কোশ্চেনটা এটা বি নাম্বার কই, ত্রিভুজ এবিসি এর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এবং বিসি সিএ এবি তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যবিন্দু ডিইএফ হলো ডিইএফ, এটা বলে দিছে। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করে এবং দেখাও যে এটা। আচ্ছা, এটা কোনো সমস্যা না। তার মানে যেটা বলছে, এটা যদি এখানে চিত্র আঁকাই আমরা, ওকে, তাহলে এটা ধরো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আচ্ছা একটু প্রবলেম, ওকে ত্রিভুজ হয়েছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এই তিনটা বিন্দু কিন্তু দেয়া আছে, এই তিনটা বিন্দু স্থানাঙ্ক কিন্তু দেয়া আছে 3,5, আমি শুধু প্রসেসটা বলে দেব। এরপরে -3,3, সি নাম্বারের স্থানাঙ্ক দেওয়া আছে -1, -1। এখন বলছে কি এখানে যে বিসি সিএ এবি এই তিনটার মধ্যবিন্দু ডিইএফ, তার মানে বিসির মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে বিসি বাহু কোনটা, এই যে বিসি বাহু হচ্ছে এটা, এটার মধ্যবিন্দু যদি ডি হয় তার মানে ডি বিন্দু হচ্ছে ঠিক এটা। এখন খেয়াল করো, এটার মধ্যবিন্দু ডি, তারপর একটা বলছে যে সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ওকে, সি এর মধ্যবিন্দু হলো ই। এখন দেখো, আর বাকি যে মধ্যবিন্দুটা আছে এটা হচ্ছে এফ। খেয়াল করো যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে ডি বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে নিতে পারি। আচ্ছা দেখি কেমনে বের করব। তো ডি বিন্দু স্থানাঙ্ক হবে কি, এই দুইটার ভুজযোগ ডিভাইডেড বাই 2, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হবে -2, 1। একইভাবে তুমি ই এর স্থানাঙ্ক বের করতে পারবা, একইভাবে এফ এর স্থানাঙ্ক বের করতে পারবা। তো তোমাকে যেটা দেখাতে হবে, দেখো এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজের নাম কি, এই ত্রিভুজের নাম হলো ডিইএফ। এই যে এখানে একটা ত্রিভুজ পাইলাম।
তো এই ত্রিভুজের নাম হলো ডিইএফ। এই যে ডিএফ ত্রিভুজ, আর বড় ত্রিভুজটা কোনটা, সেটা হচ্ছে এবিসি। এটাই দেখাতে হবে যে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করে নেবা। প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর করবা কি ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করে নেবা। এই ডিএফ এর ক্ষেত্রফল এইটুকু নির্ণয় করলা। এরপর করবা কি এই এবিসি ত্রিভুজের সাথে যদি ডিএফ এর ক্ষেত্রফলের সাথে আমরা যদি 4 গুণ দিয়ে দিই তাহলে দুইটা সমান হয়, এটুকুই দেখাতে হবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে সবুজ অংশ, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর এই বড় অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে কাজ শেষ। তারপর এই সম্পর্কটা দেখা দিলে কাজ শেষ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিছে, দেখো যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি এর স্থানাঙ্ক। আচ্ছা, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি এবং এগুলোর স্থানাঙ্কগুলোও দেওয়া আছে। তার মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। এবং ডিইএফ বিন্দু 3টি ত্রিভুজের বাহুগুলির উপর এমনভাবে অবস্থিত। একটু আচ্ছা, এখানে বলছে যে ডিইএফ বিন্দু 3টি ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন, এই সম্পর্কটা বলে দিয়েছে। এবিসি এবং ডিএফ ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে এদের অনুপাত, মানে ক্ষেত্রফলের অনুপাত 3:1। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ত্রিভুজের 3টা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি। এ বি সি। তো ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু। 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমি লিখে নিলাম 4, এরপরে 13, 2, -9। এখন কথা হলো এর ভিতরে 3টে বিন্দু আছে, সেটা কি ডিইএফ বিন্দু 3টি এমনভাবে অবস্থিত যেটা সম্পর্কটাই এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে যদি একটু খেয়াল করো, এই যে এইটুকু লিখতে পারো যে এটা সমান সমান 2, তার মানে বিডি ডিভাইডেড বাই ডিসি ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। অথবা আমরা এইভাবে বলতে পারি না, 2 আছে তার মানে নিচে আছে 1, তাহলে বিডি ইস টু ডিসি যদি লিখি তাহলে 2:1, তাই তো। এখন খেয়াল করি যে বিডি দৈর্ঘ্যটা কোনটা, এটা কিন্তু বি। এই যে দেখো বিডি আর ডিসি। তো এই বিসি এর মাঝখানে একটা বিন্দু আছে যেটাকে বলা হচ্ছে কি ডি। ধরলাম একটা বিন্দু, এই যে এইটুক বিন্দু হচ্ছে ডি। এখন দেখো বিডি অর্থাৎ বি থেকে এই অনুপাতটা, এখানে এই লাইনটার মানে কি বোঝা যায় যে এইটুকু দূরত্ব হচ্ছে 2, এইটুকু অনুপাত কত 1। তার মানে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো এখানে। একইভাবে এসি বিন্দুর মধ্যে বা সি বিন্দুর ভিতর যদি এইটুকু আবার আলাদা করে বিবেচনা করো, তাহলে দেখো সি আর এ বিন্দুর মধ্যে ই বিন্দুটা অবস্থান করে আছে। তাহলে আমি এখানে লিখতে পারি সি, এই যে এই বিন্দুটা লিখতে পারি হচ্ছে ই। আবার একইভাবে এখানে কি পাবা, এফ পাবা। তো এইভাবে স্থানাঙ্কগুলো বের করে নিতে হবে। তুমি সব কিছু না দেখে আমি এই দুটো মিশিয়ে দিলাম। যদি একটা শিখতে পারি আমরা, তাহলে বাকিটা শিখতে পারবো। এগুলো আর কি শেখায়। তো দেখো এবার অনুপাত দিছে যে বি এবং সি কে ডি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই স্থানাঙ্কটা আমরা অবশ্যই বের করতে পারবো। ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেব। তারপরে হচ্ছে এখানে কি আছে, আচ্ছা একটা আমি করে দিই, একটা স্থানাঙ্ক বের করে দিই। ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো, 1+2, 1+2, 1+2, 1+2। তো 1-এর সাথে আমি কাকে গুণ দিব, এই 13-কে, 1 × 13। এরপর এই 1-এর সাথে আমি কাকে আচ্ছা এই 2-এর সাথে কাকে গুণ দিব, 2-র সাথে গুণ দিব 2-কে। এরপরে ওয়াই স্থানাঙ্ক নির্ণয়ের সময় 1-এর সাথে কাকে গুণ দিব, 0-কে। আর 2-এর সাথে গুণ দিব -9-কে, -9। ওকে, তারপরের লাইন দেখো ডি, এই বিন্দুটা লেখা যাবে হচ্ছে নিচে থাকবে 3, উপরে থাকবে 13 আর 4 17, তাই তো 13 আর 4 17, কমা নিচে থাকবে 3, উপরে থাকবে কত, এটুক তো 0, উপরে থাকবে হচ্ছে -18, তার মানে 17/3, এখানে থাকবে -6। আচ্ছা, এটা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। একইভাবে তুমি এখানে
ই বিন্দু স্থানাঙ্ক বের করে নিবা, তারপর এফ বিন্দু স্থানাঙ্ক বের করে নিবা, তারপর তিনটা বিন্দু পাওয়া গেল, তখন কি কাজ, এই যে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করে দিতে হবে। নির্ণয় করলাম, এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করলাম, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নির্ণয় করলে কি আসবে দেখো, নির্ণয় করার পর জাস্ট এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত নিতে হবে, তারপর দেখে দেবা যে এটা 3:1 এই অনুপাত আসে, দুইটা ভাগ করলে হবে। আচ্ছা, পুরোটা কর, সবগুলো ম্যাথ করার এখন আর সময় নাই। এফ নাম্বার ম্যাথ দেখো, যে এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষ তিনটি স্থানাঙ্ক আবার দেয়া আছে, তিনটে শীর্ষের বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে দেখাও যে, তারপর টোটাল এখানে চারটা বিন্দু দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -1, এই ম্যাথটা আমরা করব 1,2। তারপর এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,3, আর সি বিন্দুর স্থানাঙ্ক সেটা হলো 3,-4। আচ্ছা, তিনটা যদি যোগ করে দেই তাহলে কি আসে দেখি। আচ্ছা, তিনটা বিন্দু যোগ করে দিই, এখানে একটা ত্রিভুজ আমরা পাইছি। এই ত্রিভুজের নাম কি, এবিসি ত্রিভুজ। ওকে, আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা আছে, এখানে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর পরে ত্রিভুজ পিবিএ, পিএবি, এ বি, পি বিন্দুটা কই থেকে আসলো, হ্যাঁ এই যে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমি এখানে ধরে নিলাম যে পি বিন্দু সেটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, আর এটা মিলে একটা ত্রিভুজ গঠন করবে। ওকে, এটা মিলেও একটা ত্রিভুজ গঠন করবে। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই আমাদের নির্ণয় করতে হবে, ত্রিভুজ 1 আর হচ্ছে ত্রিভুজ 2। এখন তাহলে প্রথমে একটা কাজ করি, আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তারপর অনুপাত নেব। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ পি এ বি এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করি। ত্রিভুজ পি এ বি, এটার ক্ষেত্রফল সমান কি লেখা যায়, হাফ ইন্টু, এরপরে হলো স্থানাঙ্কগুলো যদি বসায়, -1,2, তারপরে 2,3, এরপরে হচ্ছে এক্স কমা ও ওয়াই, সরি কমা দেওয়া যাবে না, কমাটা তুলে দিতে হবে, নির্ণায়কের ভিতরে কমা দেওয়া যাবে না, এক্স কমা ওয়াই, আচ্ছা এক্স ওয়াই, আর এবার যে থাকবে হচ্ছে 1, 1, 1। এখন যে কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর বিস্তৃতি করে দেই। আচ্ছা, একটু সাইডে লিখলাম হাফ ইন্টু, আচ্ছা থার্ড ব্র্যাকেট, হাফ ইন্টু, দেখো এখানে 1কে যদি নেই, এই 1 যদি নেই তাহলে 3 থেকে কত বাদ যাবে, ওয়াই, 3 মাইনাস ওয়াই। ওকে, 3 মাইনাস ওয়াই, তাহলে -1 নিছি, সামনে একটা মাইনাস দিলাম। তারপরে হচ্ছে -2, নর্মালি নির্ণয়টা করে দাও তোমরা, ভেঙে দাও। -2 যদি নেই তাহলে 2 থেকে 2 মাইনাস এক্স। ওকে, তারপরে প্লাস 2y মাইনাস 3x, তার পরবর্তী লাইন হাফ ইন্টু, এখানে কত থাকবে, -3 প্লাস ওয়াই -4 প্লাস 2x প্লাস 2y মাইনাস 3x, হাফ ইন্টু ওয়াই একটা, এখানে দুইটা, তাহলে মোট টোটাল 3y, এরপরে 2x মাইনাস 3x, তার মানে মাইনাস একটা এক্স। ওকে, মাইনাস এক্স, আর এখানে একটা -3 -4, তার মানে -7। ওকে, দেখি উপরের অংশটুকু মিলছে কিনা, এক্স -3y প্লাস 7। আচ্ছা দেখো, মডুলাসের ভেতর থেকে মাইনাস কমন নেওয়া যায়, তো যদি মাইনাস কমন নেই, এখানে হাফ থাকবে, মডুলাসের ভিতর থেকে যদি মাইনাসটাকে নিয়ে আসি, আচ্ছা অর্থাৎ বিষয়টা এরকম, দেখো মডুলাস আছে, আমরা যদি এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি লেখা যাবে, এক্স মাইনাস 3y প্লাস 7, হাফ ইন্টু
তো এই মাইনাসটাকে বাইর করে আনা যায় না, মডুলাসের বাইরে আনলে তো এটা প্লাসই হয়ে যাবে, কারণ মডুলাসের ভিতরে তুমি এখানে -4 নাও, সেটা সমান সমান কি লেখা যাবে, +4। -5 নিলাম, কোনো সমস্যা নেই, সেটা সমান +5 লেখা যাবে। তারপর আমরা এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারি, এখানে কি থাকবে তাহলে, x - 3y + 7। আচ্ছা, তার পরবর্তী অংশের ক্ষেত্রফল যদি তোমরা নির্ণয় করো, এই যে এটার ক্ষেত্রফল, এটা দেখবা 1/2 × 22 আসবে। আচ্ছা, তাও করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি আর করতে পারবো না, সরি, তোমরা এটা করে নিবা, নিয়ে করার পর দুইটার অনুপাত জাস্ট নিয়ে নিবা, তাহলে হয়ে যাবে। এই যে এইটুকুর অনুপাত নিয়ে নিবা, ত্রিভুজ PAB, এটা তো আমরা বের করছি। এখন কাজ কি হবে, ত্রিভুজ ABC, এটার ক্ষেত্রফলটা নির্ণয় করবা, নির্ণয় করলে দুইটার অনুপাত নিয়ে নাও, কাজ শেষ। ABC ত্রিভুজের পরবর্তী ম্যাথটা দেখো, ABC ত্রিভুজের শীর্ষবিন্দু, এ বিন্দু দেয়া আছে, বি বিন্দু দেয়া আছে, সি বিন্দু দেয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমার কাজ যেটা হবে, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। তো এবং পরবর্তী নতুন যে এক্সট্রা লাইনটা আছে, যে এর সাহায্যে মানে ক্ষেত্রফলের সাহায্যে এ হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আগে আমরা ত্রিভুজটা কি সেটা আমরা আঁকায় নেই। তো ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, তো ত্রিভুজের 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এখানে। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, 5,6। তারপর হলো বি বিন্দু, আচ্ছা কি বলছে, BC এর উপরে লম্বের দৈর্ঘ্য। তাহলে একটা কাজ করি আমরা, কোনো সমস্যা নাই, এটাকে জাস্ট উপরে দিলাম। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক 5,6, এটা হলো বি বিন্দু, স্থানাঙ্ক যেটা আছে দিয়ে নিবা, সি বিন্দু তার স্থানাঙ্ক। এখন কথা হলো, জিজ্ঞেস করছে কি প্রথম অংশ ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম কোশ্চেনটা ছিল ত্রিভুজ তার ক্ষেত্রফল নির্ণয় করো, এবং দ্বিতীয় কোশ্চেন যেটা বলছে যে এই ক্ষেত্রফলের সাহায্যে এ বিন্দু হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য। তার মানে এ বিন্দু থেকে যদি আমরা BC এর উপর একটা লম্ব টানলাম, এই লম্বের দৈর্ঘ্যটা কত, লেন্থ কত, এটাই বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা প্রথম কাজটা করি, ক্ষেত্রফল নির্ণয় করি। যে এই ক্ষেত্রফল এরিয়া, এরিয়া 1/2 × 5,6, এখানে 1 থাকবে, -9, 1, এখানে 1 থাকবে, -3, -1, 1। তো এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা, তাহলে কত পাবা, এটা পাবা হচ্ছে 29 বর্গ একক। উত্তরটা আমি এখানে লিখে রাখছি, আমি পুরোটা করলাম না, তোমরা এটা করবা। তো এটা পাওয়া যাবে কত, 29 বর্গ একক। এখন আমার কোশ্চেন হলো, দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে যে এই ক্ষেত্রফলের সাহায্যে BC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমি আগে লম্বটা আঁকাই। তো এ বিন্দু থেকে BC এর উপর একটা এই যে লম্ব অঙ্কন করলাম, এটা একটা লম্ব। তো এ থেকে এই লম্বর নাম দিলাম হচ্ছে AD। এখন এই লম্বের দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলছে, মানে এই AD এর দৈর্ঘ্যটা কত এটা বের করতে বলছে। আচ্ছা, একটা কাজ করি আমরা, তো বি আর সি বিন্দু স্থানাঙ্কটাও এখানে বসে নিই। বি বিন্দু স্থানাঙ্ক কত, -9,1, -9,1। সি বিন্দু স্থানাঙ্ক কত, -3, -1। এখন দেখো এখানে আমরা এডির দৈর্ঘ্য নির্ণয় না করতে পারলেও আমরা কিন্তু বি আর সি বিন্দুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি। এখন তোমার এভাবে মনে হতে পারে যে এই যে দুটো বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু ডি, সেখান থেকে আমরা ডি বিন্দু বের করে নেব, তারপর এই দুইটা বিন্দুর সাহায্যে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। কিন্তু তা কিন্তু হবে না। দেখো এখানে কখনোই বলা হয়নি যে ডি বিন্দুটা এই বি আর সি এর মধ্যবিন্দু। বলা আছে কি, ডি বিন্দু হচ্ছে এই এডি হচ্ছে লম্ব এই বিসি রেখার উপর। তার মানে এটা এরকমভাবেও হতে পারত। ত্রিভুজটা এখন প্রায় সমকোণী ত্রিভুজ এরকম দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে ডি বিন্দু মাঝখানে, কিন্তু সবসময় যে ডি বিন্দু মাঝখানে থাকবে এমন কোনো কথা নাই। ডি বিন্দু যে কোনো জায়গাতে থাকতে পারে। এখন যেটা কাজ হবে আমাদের, আমরা করব কি, বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। বিসি ইকুয়াল রুট আবার -9 থেকে যদি -3 মাইনাস করে দিই তাহলে কত হবে,
9 থেকে -3 মাইনাস করে দিলে হবে হচ্ছে 6, 6 এর উপর স্কোয়ার দিলে 36। এরপরে 1 আর এখানে আছে কি -1, এই দুইটা যদি মাইনাস করে দিই, 1 থেকে -1 মাইনাস করলে 2, 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে কত হবে 4, তাই তো। তাহলে 36, 40, তার মানে এখানে √40 লিখতে পারি, বা এটাকে আরেকটু লেখা যায় 4 × 10, তার মানে 2√10, এটা লেখা যায় এত একক। বিসি এর দৈর্ঘ্যটা আমরা বের করে নিছি। কথা হলো দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এটা যেহেতু লম্ব, তার মানে কি এই বিসি ত্রিভুজের এই বিসি ত্রিভুজের বিসিকে যদি আমরা ভূমি ধরি, সেই ক্ষেত্রে লম্ব হবে কি? সেই ক্ষেত্রে লম্ব হবে এডি। তার মানে এটাকে আমরা উচ্চতা হবে এডি, এটাকে আমরা উচ্চতা বলতে পারি, উচ্চতা। কারণ কি, ভূমির উপরে যেটা লম্ব আর ভূমির উপরে যাই লম্ব তাই হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা বের করছি। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এই ক্ষেত্রফল, এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো? হাফ গুণন ভূমি, ভূমিটা কি এখানে? ভূমি হচ্ছে বিসি। এরপর উচ্চতা কি? উচ্চতা হলো এ ডি। এবার ক্ষেত্রফলের মান আমরা আগেই নির্ণয় করছি। কত বের করছি ক্ষেত্রফলের মান? সেটা হলো 29 বর্গ একক। তাহলে এখানে বসাই 29 ইকুয়াল, এপাশে হাফ থাকবে। এবার বিসি এর দৈর্ঘ্যটা কিন্তু আমাদের নির্ণয় করা, কত? বিসি এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করছি, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 2√10 বা √40। আচ্ছা, আমি এখানে লিখলাম 2√10। এরপরে এডি এর দৈর্ঘ্যটাই আমাদের নির্ণয় করতে হবে। জানি না এডি এর দৈর্ঘ্য কত, কারণ এডি হচ্ছে উচ্চতা। তাহলে দেখো এই 2 2 কাটা, অতএব এডি ইকুয়াল কি হবে? 29√10 একক। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে উপায় কি? যে কোনো একটা ত্রিভুজে আমরা কি শিখলাম? যে কোনো একটা, এটা তোমাদের আগে শেখার কথা, ভেক্টরেও শিখতে মানে এই টপিকটা আছে। তো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানা থাকে, তাহলে আমরা, যদি ক্ষেত্রফল এবং ভূমিটা জানা থাকে, তাহলে আমরা উচ্চতাটা বের করে নিতে পারি। এর ভিতর সম্পর্ক কি? যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে এই সম্পর্কটা ব্যবহার করে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে হবে, একদম ইজি। এগুলো তোমরা আগেই করে আসছো। আবার একটা ম্যাথ, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো, তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 1 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি একটু দ্রুত। এটা কুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল 7-8 সালে, 7-8 শিক্ষাবর্ষে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো একটু সংক্ষেপে, আর সব কিছু লিখলাম না। তো ক্ষেত্রফল যদি নির্ণয় করি, ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখি ক্ষেত্রফল কত আসে। হাফ ইন্টু, এখানে দিলাম এক্স ওয়াই 1 3 3 1, আর এই দিক দিয়ে 1 বসবে, হাফ ইন্টু, আচ্ছা যদি এক্সটাকে রাখি তাহলে কি হবে? 3 থেকে 1 বাদ যাবে, তার মানে এক্স ইন্টু 2 মানে 2x। এরপরে মাইনাস ওয়াই, এরপর ওয়াইয়ের বেলা কি করব? এটা প্লাস, এরপর একটা মাইনাস, মাইনাস ওয়াই যদি নেই, তখন আমাদের গুণ করতে হবে কি 1 1, অর্থাৎ এই 1 আর এই 1 গুণ, এই 1 আর মাইনাস এই 3 গুণ। তাহলে কত হবে? 1 থেকে -3 বাদ দিলে -2, সেই -2 আর এই মাইনাস, তার মানে +2y। এখানে কি আসবে? +2y, লাস্ট 1। এই 1 যখন নিব তখন এই সারি আর এই কলাম বাদ, তার মানে এই যে মাঝখানে যেটুকু আছে এই 1 এর সাথে 1 গুণ, ওকে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়। তাহলে একটা লিখি, তাহলে এখানে প্রথমে আমরা 1 নিলাম গুণ 1 মাইনাস, এবার 3 আর 3 যদি গুণ করে দিই, এই 3 আর এই 3 গুণ করলে কত হবে? -9। ওকে, তাহলে এখানে লিখলাম -9। আচ্ছা, একটু বড় হলো, লাস্টের স্টেপটা আমি একটু ভাঙাই বললাম, হাফ ইন্টু, আচ্ছা দেখো তো এই দুইটা লাইন থেকে 2 কমন নেওয়া যায় না এখান থেকে? মানে দুইটা টার্ম থেকে 2 কমন নিলাম। কেন কমন নিলাম একটু পরে বুঝতে পারবো। এক্স প্লাস ওয়াই আর প্লাস, এখানে কত থাকবে? এখানে থাকবে -8। ওকে, তাহলে লিখে দিই এখানে -8। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা এখানে দিয়ে দিছে। এক্স প্লাস ওয়াই এর মান কত? সেটা হচ্ছে 1। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 1। ওকে,
তাহলে আমি বসাই এখানে। আচ্ছা এখানে কাটা দিয়ে এখানে কত বসাতে পারবো পরের লাইনে, এখানে 1 বসাতে দেবো, কাটা দেওয়ার দরকার নাই, সরি কাটা দিয়ে ভুল করলাম। আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই থাকবে, আর এখানে কত থাকবে, এখানে থাকবে -8 হাফ ইন্টু, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান 1 আর মাইনাস থাকবে 8। এবার 2 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 6, -6 থাকে। ওকে, মডুলাস করে দিলে সেটা ধনাত্মক মান আসে 6, এটা আসবে কত, 3। 3 কি, যেহেতু ক্ষেত্রফল তাই 3 বর্গ একক, অবশ্যই লিখতে হবে বর্গ একক, বর্গ একক। আচ্ছা পরবর্তী ম্যাথ দেখো, পি বিন্দু, একটা বিন্দু বলে দিছে এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 3 বর্গ একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি না, কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক এখানে বলে দিছে a,0, a,0 কোটি 0, তার মানে বিন্দুটা কি, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা ধরে নিলাম পি বিন্দুটা এখানে অবস্থিত, এই যে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো কি পি বিন্দুর স্থানাঙ্ক, যেটা স্থানাঙ্ক হচ্ছে a,0। এখন যেটা জিজ্ঞেস করছে যে এ বি বিন্দুর, যে এবি দুটা রেখা আছে, এই এবি রেখার সমত্রিখণ্ডন, তার মানে এবি রেখাটাকে এইটুকু রেখাংশকে 3 ভাগে ভাগ করছে, সমান 3 ভাগে ভাগ করছে। তো সমান 3 ভাগে ভাগ করতে কয়টা বিন্দু লাগে, 2টা বিন্দু। এই 2টা বিন্দু আর পি বিন্দু, এই 3 বিন্দু মিলে যে ত্রিভুজটা গঠন করে তার এই ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তো ক্ষেত্রফল নির্ণয় করতে বলেনি, অ্যাকচুয়ালি ধরো এ আর বি বিন্দুর সমত্রিখণ্ডন বিন্দু একটা ধরলাম হচ্ছে সি, আর একটা ধরলাম কি ডি। এখানে 3টা বিন্দু পাইলাম, এই 3টা বিন্দু মিলে একটা ত্রিভুজ গঠন করছে, এই একটা ত্রিভুজ গঠন করছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার দেয়া আছে 3 বর্গ একক। তো এখানে জানা নাই কি, এখানে জানা নাই যে জিনিসটা, সেটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক। এই এ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করে দেখাতে হবে, এ বিন্দুর স্থানাঙ্কটাই নির্ণয় করতে হবে। তাহলে একটা কাজ করি, প্রথমে আমরা প্রথমে কি করব, সি আর ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিব। তো সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি তাহলে কি কাজ হবে দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে এইটুকু দূরত্ব হচ্ছে 2, এইটুকু দূরত্ব 1, যদিও দূরত্ব না, এটা আসলে দূরত্বের অনুপাত। এইটুকুকে, এই রেশিওটা 2 ধরবা, এটা হচ্ছে 1 ধরবা, ধরে এই সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি নির্ণয় করি তাহলে কত আসে দেখো, 2 + 1, 2 + 1, উপরেও 2 + 1, 2 + 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছি, আমি আপাতত ডিটা মিশিয়ে দিলাম তাহলে সুবিধা হবে। তাহলে সি, এটা যেহেতু 2, 2 এর সাথে 0 গুণ দিতে হবে। আচ্ছা 2 × 0, আর 1 এর সাথে কত, 1 এর সাথে গুণ দিতে হবে 4, আমি একবার এখানে লিখলাম 4। তাহলে দেখো 2 0, এখানে সব মিলে 4 লেখা যায়, 4, আর নিচে থাকবে কত, নিচে থাকবে 3, তাহলে 4/3 লিখতে পারি, লিখলাম। এরপরের লাইন, ওয়াই স্থানাঙ্ক যখন নির্ণয় করব তখন এইটুকু দূরত্ব 2, তাহলে এখানে 3 গুণ দিতে হবে। ওকে, তাহলে 2 × 3, 3 × 2 = 6, আর এই পাশে যদি দেখি 1, 1 এর সাথে কত গুণ দিতে হবে, 0, তাহলে কোনো দরকারই নাই। তাহলে উপরে কত হবে, উপরে হবে 6। ওকে, উপরে 6, নিচে 3, তার মানে কোটির স্থানাঙ্কটা হবে 2। ওকে, তার পরবর্তী লাইন ডি বিন্দু স্থানাঙ্ক, এই যে এটা হলো ডি বিন্দু। তো ডি বিন্দু স্থানাঙ্ক কত আসবে দেখো, নিচে 3 প্লাস, কমা 3, তাহলে 2 এর সাথে কত গুণ দিব, ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতেছি, 2 এর সাথে হবে 4 প্লাস 1 এর সাথে কত গুণ দিব, 2 এর সাথে 4, তাহলে 1 এর সাথে 0। ওকে, এবার 2 এর সাথে কত গুণ দিব দেখো, 2 এর সাথে হবে 0 প্লাস 1 এর সাথে 3, তার মানে 3। আচ্ছা এখানে ভুল হলে আমার হতে পারে, একটু তাড়াহুড়ো করতেছি। 4 × 2 = 8, আর 8, আচ্ছা 8কে 3 দ্বারা ভাগ করলে 8/3, আর এখানে তো 0, তাহলে এখানে হবে 1। দুইটা বিন্দু আমরা ফাইনালি পেয়ে গেলাম, ডি বিন্দু স্থানাঙ্কটা এটা আমি মিশিয়ে দিলাম। সি, ডি এবং পি, 3টা বিন্দু পাওয়া গেছে। এখন কাজ করতে হবে কি, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমাদের কাজ
এখানে কিন্তু পি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। আচ্ছা, এই দুইটা তোমরা একটু ট্রাই করবা যে সি বিন্দুর স্থানাঙ্কটা আর ডি বিন্দুর স্থানাঙ্ক সঠিক হয়েছে কিনা। সঠিক হলে তোমরা সামনের দিকে আগাবা। এটা অবশ্যই তোমরা নিজে ট্রাই করবা। আর আমি এটা করতেছি, যদি আমি করি, যদি ভুল হয় সেক্ষেত্রে তোমরা ঠিক করে নেবা আর কি। এটা সমান ইকুয়াল, তো এটা ক্ষেত্রফল যেহেতু দেয়া আছে, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ গুণন হাফ গুণন, এবার বিন্দুগুলো বসাই নেই। সি বিন্দু স্থানাঙ্ক 4/3, এখানে থাকবে 2, এখানে 1, এরপরে 8/3, এখানে থাকবে 1, এখানে থাকবে 1। আচ্ছা, আর পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত, সেটা কিন্তু 0, সরি a, 0, এখানে থাকবে 1। আচ্ছা, এখন দেখো এই লাইন বরাবর যদি আমরা বিস্তৃতি করে দিই তাহলে কিন্তু আমাদের নির্ণয়টা সহজ হবে। বা তোমরা একটা চাইলে একটা কাজ করতে পারো, এই লাইনটা কি করবা, একদম উপরে দিবা, উপরের লাইনটাকে নিচে দেবা, তাহলে বেশি ভালো হতো। আমি সেটাই করি, দেখো। তাহলে এখানে 4/3 না দিয়ে এখানে দিলাম a, আর এখানে দিলাম 4/3, এরপরে উপরে দিলাম 0, উপরে দিলাম 0, এইখানটায় দিলাম হচ্ছে 2। একই, কোনো পার্থক্য নাই, যাতে তোমাদের কাছে নতুন না লাগে এই জন্য আমি করলাম। তো এটার ক্ষেত্রফলটা 3 বর্গ একক দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 3 বর্গ একক। এই পুরো সলিউশনে আমাদের কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তো আমরা নির্ণায়কটাকে ভাঙে দিই, এখানে 3 আছে উপরে, 3 দুগুণ কত হবে 6 ইকুয়াল। এখন দেখো যদি বিস্তৃতি করে দিই a, তাহলে এখানে 1 1 1 -2 কত থাকবে মাইনাস, তাহলে মাইনাস a, এরপরে 0, এটা তো নেওয়া লাগবে না, পরে লাস্ট 1, সেটা হচ্ছে 1 যদি নিই, এখানে কি হবে প্লাস 8 দুগুণ 16/3 নিলাম, মাইনাস এখানে থাকবে 4/3। ওকে, এখন একটা কাজ করতে পারি আমরা, এটাকে আর একটু সিম্পলিফাই করার জন্য এখানে 6 ইকুয়াল টু, আমি ভেতরে একটা 3 দ্বারা গুণ দিলাম, অর্থাৎ 3/3 এভাবে যদি লিখি তাহলে কি থাকবে মাইনাস a প্লাস, তোমরা এই ভিতরে লসাগু করতে পারো, কোনো সমস্যা নাই, যেমনি ইচ্ছা তেমনি করবা, মানে লাইনটাকে সরলকরণ করলেই হবে। এখন এই 3টা আমি এই পাশে দিলাম আর এই 3টা এই পাশে নিলাম, যদি করি তাহলে এই পাশে কত থাকবে 3 6 18, আর এই পাশে -3a, আচ্ছা এখানে মডুলাস থাকবে, এরপরে এখানে কত হবে প্লাস 16 -4, তো 16 থেকে 4 বাদ দিলে কত হয়, 16 থেকে 4 বাদ দিলে হয় 12, তাহলে আমি এখানে লিখি 12, এখানে 12। এখন দেখো এখান থেকে আবার কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায়, 3 কমন নেওয়া যায়, -3 কমন নিলেও হবে। তাহলে আমি যদি -3 কমন নেই, আচ্ছা -3 কমন না নিয়ে আমি শুধু 3 কমন নিলাম, তাহলে এখানে 3 থাকবে, এখানে থাকবে -a প্লাস 4, ওকে -a প্লাস 4, আর এই 3টা এই পাশে গেলে কত হবে 3 6 18, তাহলে 6 থাকবে, 6 ইকুয়াল টু 4 - a। পরে এবার যদি আমরা মডুলাস থেকে তুলে দিই তাহলে কি হবে 4 - a ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তারপর লাইন আমাদের এর মান দরকার, তাহলে আমি এটাকে ওই পাশে পার করে নিলাম, আর এই প্লাস -6 কে পাশে পার করলেও প্লাস -6ই হবে। তাহলে যদি হয় এ ইকুয়াল লেখা যাবে, ওই পাশে গেল 4 প্লাস -6, তার মানে এর ভ্যালু একবার হবে 10 এবং এর ভ্যালু একবার কত হবে -2। তার মানে এ এর দুইটা পয়েন্ট পাওয়া যাচ্ছে, মানে এ বিন্দুটার দুইটা স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে, দুইটা মান 10 আর হচ্ছে -2। তাহলে পি এর স্থানাঙ্ক আমরা বের করতে চাইছিলাম। তো দেখো পি এর স্থানাঙ্ক কয়টা হলো, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে কত, বের করছি ভুলে গেলাম, 10,0, 10,0, আর একটা পি এর স্থানাঙ্ক হবে হলো, অথবা যে কোনো একটা স্থানাঙ্ক হতে পারে, এখানে যে কোনোটাই হতে পারে -2, -2,0, এটা আসলে কি বোঝাচ্ছে দেখো। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে দুইটা স্থানাঙ্ক হওয়ার কারণ কি, -2,0, তার মানে এই যে এই পয়েন্টটা, তার মানে এইটা একটা ত্রিভুজ গঠন করে, এই ত্রিভুজের ক্ষেত্রফলও যা, আর 10,0, তার মানে 10 ধরো এখানে এই বিন্দুটা বা এই পাশে এখানে 10, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু
মানে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সেম। অর্থাৎ আমি যদি একটু দেখাই, একটু এখন তো আর চিত্র নষ্ট হলে সমস্যা নেই। প্রথম বিন্দুটা হচ্ছে -2,0, এই যে এই বিন্দুটা ধরো -2,0, ওকে। আর একটা আমরা বিন্দু নিলাম, সেটা হলো এই যে এখানে এই বিন্দুটা ধরো আর একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 10,0, দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা একটা যোগ করে দিই, এখানে একটা ত্রিভুজ হবে, একটা ত্রিভুজ হলো, আবার এই পাশে একটা ত্রিভুজ হলো। আচ্ছা, মাঝখানে এই ত্রিভুজটা কিন্তু হবে না, এই বিন্দুটা এখানে হবে না, এটা আমরা অনুমান করে ধরে নিচ্ছিলাম যে এখানে যদি হয়, এই দুটো টান দিলাম। তো দেখো এখন দুইটা ত্রিভুজ গঠন করছে, এই একটা বিন্দু মিলে আর এই একটা বিন্দু মিলে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই সেম। দুইটা ত্রিভুজের ক্ষেত্র দেখতে এখনো অন্যরকম হলে কিন্তু আসলে সেম হবে। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই 3 বর্গ একক হয়, এই কারণে কিন্তু দুইটা শর্ত ফিল আপ করে দেখে বিন্দু এই দুই পাশেই হবে, যে কোনো একটা বিন্দু হলেই হবে। এই যে এটা বিন্দু, যদি পি বিন্দু স্থানাঙ্ক যদি 10,0 হয় তবুও ক্ষেত্রফল 3 বর্গ একক পাওয়া যায়, আর পি বিন্দু স্থানাঙ্ক যদি -2,0 হয় তবুও ক্ষেত্রফল 3 বর্গ একক পাওয়া যায়। তার পরবর্তী ম্যাথ দেখো, এ বি রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। এটা আর আলাদা করে দিব না, তো মূল বিন্দু হচ্ছে এইটা। এখন খেয়াল করো এখানে এ বিন্দু কোনটা, এই যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাই না? তো এই এ বি সরল রেখা যেটা আছে, এ বি রেখার সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি, এই রেখাটাকে 3 ভাগে ভাগ করতে কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু। ধরো এই বিন্দু একটা, এখানে একটা, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর নাম দিলাম, একটা সি একটা ডি। তাহলে একইভাবে 2:1 অনুপাতে যখন এই যে ডি বিন্দু নিয়ে কাজ করবা তখন কি হবে, এ বি রেখাকে ডি বিন্দুটি 1:2 অনুপাতে ভাগ করে, সেই অনুযায়ী তুমি ডি বিন্দু স্থানাঙ্ক বের করে নিবা। তাহলে আমরা একটা ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারছি। এরপরে এ বি রেখাকে সি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক কত এটা তোমরা বের করে নিবা। তাহলে আমরা কি করতে পারলাম, প্রথম স্টেপে ডি আর সি বিন্দু অর্থাৎ সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের স্থানাঙ্কটা আমরা বের করে নিচ্ছি। তার পরবর্তী কাজ, এই যে ত্রিভুজটা উৎপন্ন করলো সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এটাই তোমরা করবা এবং নির্ণয় করে দেখবা যে এটা 2 বর্গ একক আসে কিনা। আচ্ছা, পরবর্তী ম্যাথ, এখানে দেখো এ কিউ বি কিউ 2:3 হলে ত্রিভুজ এ কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক জানা দরকার, বি বিন্দু স্থানাঙ্ক জানা দরকার, কিউ বিন্দু স্থানাঙ্ক জানা দরকার। তো এই বিন্দু স্থানাঙ্ক এটা তো আমরা জানি, ওকে ঠিক আছে। এরপরে বি বিন্দু স্থানাঙ্ক সেটাও আমরা জানি, কিন্তু কিউ বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করতে পারতেছি না। তো কিউ বিন্দুটা আছে যে এই পয়েন্টে, তো এখানে পি এর কি কাজ এটা তো আমরা বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, পি এমনিতেই কনফিউজ করার জন্য মনে হয় দিছে, তো হ্যাঁ মনে হয় না আসলেই তাই। তো কিউ বিন্দু স্থানাঙ্ক তোমরা কীভাবে বের করবা, এ কিউ, এ থেকে কিউ দূরত্ব 2 এখানে দেওয়া আছে, তার মানে এই যে এটু কত 2, এরপরে এটা কিন্তু দূরত্ব না, এটাকে রেশিও, দুইটা দূরত্ব রেশিও, যেটা তোমাদের আগেই বলছি। এ কিউ এর দূরত্ব হচ্ছে 2 ধরে নেবা, আমি বললাম যে রেশিওটা। এরপর কিউ বি সেটা হলো 3, কিউ বি এটা এটুক কত, এটুক হচ্ছে 3। তার মানে এর অর্থ কি বোঝালো, যে দেখো আমাদের টার্গেটটা কি, কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করা, কারণ এই বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে তোমরা এবার বুঝতে পারলা যে এ বি রেখাকে কিউ বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। ওকে, কিউ বিন্দু স্থানাঙ্কটা আমরা নির্ণয় করে নিলাম। নেওয়ার পরে এ বিন্দু জানা আছে, কিউ বিন্দু জানা আছে, বি বিন্দু জানা আছে, তিনটের ক্ষেত্রফল নির্ণয় করবা, তাহলে কাজ শেষ। আর এখানে পি বিন্দু কোনো কাজেরই না, এটা কোনো কাজ নাই এখানে। আচ্ছা, বাকিটা তোমরা করে নিবা। আজকের ক্লাসটা এখানেই শেষ। আর কিছু দেখো কেতাবুদ্দিন স্যারের বইয়ে কিছু ম্যাথগুলো কিন্তু আমরা স্কিপ করলাম। আসলে স্কিপ কেন করলাম, স্কিপ না, এগুলো যখন পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন বোর্ড কোশ্চেন বা বাকি সব কিছুই করানো হবে। এখন শুধু মানে কেতাবুদ্দিন স্যারে আমরা যেটুকু শিখছি সেইটুকুর ভিতরে ম্যাথগুলো আমরা করে যাব, আর বাকি যেগুলো আছে এগুলো এক্সট্রা ক্লাসে সবগুলো সমাধান করাবে। কেতাবুদ্দিন স্যারের বইয়ের কোনো ম্যাথই বাকি থাকবে না তোমাদের এই সম্পূর্ণ লেকচার যদি করো।